গল্পের শুরুতে সমুদ্রে ভাসতে একটা জাহাজকে দেখানো হয়, যেখানে ইউএস মার্শাল এডওয়ার্ড ড্যানিয়েলস এবং তার নতুন পার্টনার চাককে সঙ্গে নিয়ে একটি মিসিং কেস তদন্তের উদ্দেশ্যে শাটার আইল্যান্ডের দিকে রওনা হচ্ছিল। শাটার আইল্যান্ড একেবারে নির্জন একটি রহস্যময়ী দ্বীপ, যেখানে কেবল একটি মেন্টাল হাসপাতাল পরিচালিত হতো, যার নাম অ্যাশক্লিফ মেন্টাল হাসপাতাল। এই হাসপাতালে কেবল বিপজ্জনক, হিংস্র মেন্টাল পেশেন্টদের রাখা হতো এবং এমন কিছু মানুষ যাদেরকে নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন ছিল। একবার যদি কেউ এই হাসপাতাল থেকে ফিরে আসে, তাহলে দ্বিতীয়বারের জন্য এই দ্বীপে যাওয়ার কথা কখনোই ভাবে না, এমনকি এই দ্বীপের কথা শুনলে ভয় পায়। কিন্তু তা সত্ত্বেও এডওয়ার্ড ড্যানিয়েলস এবং তার সঙ্গী চাক পৌঁছে যায় এই ভয়ঙ্কর দ্বীপে। সেখানে পৌঁছাতেই প্রথমেই তাদের সাথে সাক্ষাৎ হয় ডেপুটি ওয়ার্ডেন ম্যাকফারসনের সাথে, এবং দেখা করেই তিনি বলেন, ওয়েলকাম টু শাটার আইল্যান্ড। আর এখান থেকেই শুরু হয় সিনেমার আসল গল্প। ডেপুটি ওয়ার্ডেন ড্যানিয়েল আর চাককে এবার অ্যাশক্লিফ হাসপাতালের দিকে নিয়ে যেতে শুরু করেন। যেতে যেতে তারা লক্ষ্য করে যে হসপিটালটি চারদিক থেকে উঁচু দেওয়াল দিয়ে ঘেরা এবং দেওয়ালের উপর ইলেকট্রিক ফেন্সিং। দেখে মনে হয় এটা যেন কোনো হসপিটাল নয়, বরং কোনো জেলখানা। হাসপাতালে পৌঁছাতেই ডেপুটি ওয়ার্ডেন তাদের কাছে থাকা অস্ত্র জমা নিয়ে নেন এবং হাসপাতাল সম্পর্কে জানাতে শুরু করেন। তিনি জানান এখানে 3টি ওয়ার্ড আছে। ওয়ার্ড এ পুরুষ রোগীদের জন্য, ওয়ার্ড বি মহিলা রোগীদের জন্য, এবং ওয়ার্ড সি তে রাখা হয় সবচেয়ে বিপজ্জনক ও হিংস্র রোগীদের। তাই এখানে বিনা অনুমতিতে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ। ডেপুটি ওয়ার্ডেন তাদেরকে ডক্টর কোলির সাথে এরপর দেখা করতে নিয়ে যান। ডক্টর কোলি খুবই শান্ত আর হাসিখুশি স্বভাবের মানুষ, তাই খুব আন্তরিকভাবে ড্যানিয়েল ও চাককে ওয়েলকাম জানান। তারপর তিনি সেই রোগী সম্পর্কে বলতে শুরু করেন যার মিসিং হবার কারণেই তাদেরকে এখানে তদন্ত করার উদ্দেশ্যে আনা হয়েছে। তিনি জানান গতকাল যে পেশেন্ট নিখোঁজ হয়ে গিয়েছিল তার নাম রেচেল সোল্যান্ডো, এবং সে খুবই ভয়ানক ছিল, কারণ তার মানসিক অবস্থা খারাপের কারণে সে নিজে নিজে 3টি সন্তানকে হত্যা করেছে। ডক্টর কোলি আরও জানান, আমরা তার চিকিৎসার জন্য সব রকম চেষ্টা করেছি ঠিকই, কিন্তু সে কিছুতেই মানতে চায় না যে সে তার নিজের সন্তানদের হত্যা করেছে। এমনকি সে নিজে নিজের মনে একটা আলাদা কাল্পনিক জগৎ তৈরি করে নিয়েছে, আর আমাদের সবাইকে সেই জগতেরই অংশ মনে করে। কখনো তার মনে হয় যে তার সন্তানরা এখনো বেঁচে আছে, আবার কখনো সে কোনো মানসিক হাসপাতালে নয়, বরং নিজের বাড়িতেই আছে। কিংবা তার ধারণা অনুযায়ী আমরা কেউই এখানে ডক্টর নই। তার মতে আমরা কেউ পোস্টম্যান, কেউ ডেলিভারি ম্যান, কেউ আবার দুধওয়ালা। এরপর ডক্টর কোলি জানান গত রাতে সে এমন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান যেন মনে হয় সে কোনো ভূতের মতো ঘরের ভিতর থেকেই অদৃশ্য হয়ে গেছে, কারণ রুমের জানালা, দরজা, এমনকি বাইরে যাওয়ার পথ সবই বন্ধ ছিল। তা সত্ত্বেও কিভাবে সে পালিয়ে গেল কেউই জানে না। এরপর ডক্টর কোলি ড্যানিয়েলকে রেচেলের একটি ছবি দেখান। ছবিটি দেখা মাত্রই ড্যানিয়েলের চোখে একটি ছোট্ট মৃতমের দৃশ্য ভেসে ওঠে, যেখানে অনেকগুলো মৃতদেহর মাঝে সে একা পড়ে আছে। আর এর সঙ্গেই হঠাৎ ড্যানিয়েলের মাথায় তীব্র ব্যথা শুরু হয়। সে জানায় যখনই সে সমুদ্র ভ্রমণ করে তখনই তার এমন মাথা ব্যথা করে। ডক্টর কোলি এটা বুঝতে পারে যে তার সি সিকনেস আছে, তাই সে ড্যানিয়েলকে মাথা ব্যথার ওষুধ দিয়ে বলেন খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। এরপর ডক্টর কোলি ড্যানিয়েল ও চাককে একটা রুমে নিয়ে যান যেখান থেকে রেচেল উধাও হয়েছিল। সেখানে তল্লাশি করার সময় রহস্যজনকভাবে ড্যানিয়েল মেঝের নিচে লুকোনো একটি কাগজের টুকরো পায়, যেখানে লেখা থাকে দ্য ল অফ 4 এবং হু ইজ 67। তবে এর রহস্য কি হতে পারে কেউই বুঝতে পারে না। মনে হচ্ছিল এটা কোনো গোলক ধাঁধা, যেটাকে সলভ করলেই বেরিয়ে আসবে আসল সত্য। তাই এই কাগজটি ডক্টর কোলিকে না দিয়ে ড্যানিয়েল নিজের কাছেই রাখে। এরপর ডক্টর কোলি তাদেরকে হাসপাতালের কমন রুমে নিয়ে যান এবং দেখান যদি কোনো রোগী হাসপাতাল থেকে বেরোতে চায় তাহলে তাকে এই কমন রুম দিয়েই যেতে হবে। অর্থাৎ রাচেল এখান থেকে পালিয়েছে, এর মানে এই রুম দিয়েই পালিয়েছে, পালানোর আর বাকি কোনো পথ নেই। তবে অবাক করে দেওয়ার মতো বিষয় যে রাতের সময় এই হলঘর কখনোই ফাঁকা থাকে না, স্টাফরা সবসময় এখানে বসে তাস খেলে। ডক্টর কোলির এসব কথা শুনে ড্যানিয়েলের মনে সন্দেহ হতে থাকে। তার মনে হতে থাকে এত নিরাপত্তার পরেও রেচেল কি তাহলে হাওয়াতে উড়ে গেল? আর এমনটা যদি না হয় তাহলে নিশ্চয়ই রাচেলকে এখান থেকে কেউ পালাতে সাহায্য করেছে। তাই তারা ডক্টর কোলির কাছ থেকে সেই দিন রাতে ডিউটিতে থাকা প্রত্যেক কর্মচারীর ফাইল দেখাতে বলে। কিন্তু ফাইল দেখানোর কথা শুনে ডক্টর কোলির মুখে স্পষ্ট দ্বিধা দেখা যায়। প্রথমে তিনি ফাইলগুলো দেখাতে চান না, তবে অনেক জোড়াজুড়ি করার পর তিনি কেবল হাসপাতালের স্টাফদের সাথে কথা বলার একটি সুযোগ করে দিতে রাজি হন। এরপর আর কোনো কিছু না বলে ডেপুটি ওয়ার্ডেনকে দেখিয়ে দেন যদি আরো কোনো তদন্ত করার বাকি থাকে। ওনার এই ব্যবহারে একটা ক্ষীণ সন্দেহ ড্যানিয়েলের মনে স্থগিত হয়। তার মনে হতে লাগে যে ডক্টর কোলি কিছু
লুকোনোর চেষ্টা করছে না তো? যাই হোক, তারা এবার পৌঁছে যায় ডেপুটি ওয়ার্ডেনের কাছে, যেই সময় সে পুরো দ্বীপে রেচেলের খোঁজ করছিলেন। ডেপুটি ওয়ার্ডেন তাদেরকে বলেন, আমার মনে হয় রেচেল এখনো এই দ্বীপেই আছে। সে হাসপাতাল থেকে পালালেও এখনো এই দ্বীপ ছেড়ে পালাতে পারেনি। কারণটা তিনি বুঝিয়ে বলেন, গত রাতে সমুদ্রে খুব জোরে ঝড় হয়েছিল, আর সেই ঝড়ে যদি পালানোর চেষ্টা করত তাহলে পাথরে ধাক্কা খেয়ে মারা যেত, এবং তার মৃতদেহটাও আজকেই আমরা খুঁজে পেয়ে যেতাম। কিন্তু পুরো দ্বীপ জুড়ে খোঁজার পরেও কোথাও আমরা রেচেলকে খুঁজে পাইনি। কথা বলার সময় হঠাৎ ড্যানিয়েলের নজরে পড়ে দূরে থাকা একটি পুরনো লাইট হাউসের দিকে, যেখানে দুজন গার্ড পাহারা দিচ্ছিল। সে ওয়ার্ডেনকে তাই জিজ্ঞেস করে, কি আছে ওই লাইট হাউসে যার জন্য দুজন গার্ড পাহারা দিচ্ছে? ওয়ার্ডেন জানায়, তেমন কিছু না, কেবল একটা স্যাওয়েজ সিস্টেম লাগানো আছে, অর্থাৎ নোংরা জল সেখানে পরিষ্কার করা হয়, তবে জল শোধন করা হয় এমন একটা জায়গা যেখানে দুজন গার্ড পাহারা দেওয়ার বিষয়টা ড্যানিয়েলের কাছে অদ্ভুত মনে হয়। কিন্তু এই সময় বিষয়টিকে এত গুরুত্ব না দিয়ে আপাতত রেচেলকে খুঁজে বের করার দিকেই মনোযোগ দেওয়াই সে ঠিক মনে করে। রাত হতেই তারা দুজন কমন রুমে পৌঁছায়, যেখানে হাসপাতালের সমস্ত স্টাফ একাকৃত ছিল। এরপর একে একে সবার কাছে ড্যানিয়েল প্রশ্ন করতে শুরু করে, কিন্তু অনেক জিজ্ঞাসাবাদের পরেও তারা এমন কিছু সূত্র খুঁজে পায় না যা তাদের রেচেলের কাছে পৌঁছে দিতে পারে। তবে এটা জানতে পারে যে সেই দিন রাতে ডক্টর রিহান এবং রেচেল একসঙ্গেই ছিল, এমনকি রেচেল প্রায় ডক্টর রিহানের সাথে দেখা করত। ড্যানিয়েলের এতে মনে হয় রেচেল প্রায় যদি ওনার সাথে কথা বলতে থাকে, তাহলে যদি একবার ডক্টর রিহানের সাথে কথা বলা যায় তাহলে নিশ্চয়ই কিছু জানতে পারা যাবে। তাই সে ডক্টর কোলিকে জানায়, এখনই আমাদের ডক্টর রিহানের সাথে কথা বলতে হবে। কিন্তু ডক্টর কোলি জানায় এখন তো সে আর এখানে নেই, কারণ সে আজকেই ছুটিতে চলে গিয়েছে। চাক খেতে রেগে যায় এবং বলে, এত ইম্পর্টেন্ট একটা তদন্তের দিনে কি করে তাকে আজকেই ছুটি দেওয়া হলো? এতেও তাদের মনে একটা সন্দেহ জাগে। তবে ডক্টর কোলির কাছ থেকে ড্যানিয়েল ডক্টর শিহানের মোবাইল নাম্বার চায়, যাতে করে ফোনেই ওনার সাথে কথা বলতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত গতকাল রাতে ঝড়ের কারণে ফোনের সমস্ত সিগন্যাল খারাপ হয়ে যায়, তাই চেষ্টা করেও ডক্টর রিহানের সাথে আর যোগাযোগ করতে পারে না। সন্ধ্যা হতেই ডক্টর কোলিকে অন্য পেশেন্টদের দেখতে যেতে হতো, তাই তিনি তাদের বলেন, তোমরা একটা কাজ করো, রাত 9টায় আমার বাড়িতে দেখা করো, তখন না হয় কথা হবে। এই কথা শুনে ড্যানিয়েল বলে, তখন আবার কথা হবে তো, কারণ এতক্ষণ ধরে কিছু একটা লুকোনো হচ্ছে এমনটাই ড্যানিয়েলের মনে হয়। কিন্তু ডক্টর কোলি উত্তরে বলেন, এতক্ষণ ধরে আমরা কথাই বলছি ড্যানিয়েল। এরপর রাত হতেই তারা পৌঁছে যায় ডক্টর কোলির বাড়িতে। ওনার বাড়িটা কোনো রাজপ্রাসাদের চেয়ে কম ছিল না। ভিতরে গিয়ে তারা দেখতে পায় যে ডক্টর কোলির সিনিয়র ডক্টর নেইরিংও সেখানে উপস্থিত ছিলেন। ডক্টর নিয়ারিং একজন সাইকিয়াট্রিস্ট, যিনি জার্মানি থেকে এসেছেন, তবে তিনি গত কয়েক বছর ধরে এই হাসপাতালেই কাজ করছেন। ডক্টর নিয়ারিং যে জার্মানি এটা জানতেই ড্যানিয়েল কিছুটা বিরক্ত হয়ে যান, কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ড্যানিয়েল একজন সৈনিক হিসেবে কাজ করেছিলেন, আর সেই সময় জার্মানিতে নাতসিদের হাতে ব্যাপক গণহত্যা দেখেছিলেন। তাদের নিষ্ঠুরতা ছিল ভয়ঙ্কর, এই কারণেই তার জার্মানির প্রতি একটা বিশেষ ঘৃণা তৈরি হয়েছে। যাই হোক, এই বিষয়ে সে আর মন দিতে করতে চায় না, তাই সরাসরি আবার তদন্তে ফিরে এসে বলে, আমাদের ডক্টর রিহান সহ বাকি কর্মচারীদেরও ফাইলের দরকার। কিন্তু ডক্টর নিয়ারিং সেগুলো দিতে সরাসরি তাদেরকে অস্বীকার করে দেন। না কথা শুনে ড্যানিয়েল ভীষণ রেগে যায় এবং রাগের মাথায় বলে বসে, এই তদন্ত আমি কিন্তু বন্ধ করতে যাচ্ছি, কারণ সাহায্য করার বদলে আপনারা আমার কাজে বাধা দিচ্ছেন। তাই সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় যে আমরা এখন সরাসরি রিপোর্ট তৈরি করব, আর সেই রিপোর্ট এইচবির কাছে জমা দিয়ে কালই আমরা শাটার আইল্যান্ড ছেড়ে চলে যাব। কিন্তু এরপর কি হবে বাকিটা আপনারা সামলাবেন। এই কথা বলে দুজনেই তারা সেখান থেকে চলে যায়। বাইরে তখন বৃষ্টি পড়ছিল, তাই সোজা তারা চলে আসে সার্ভেন্ট কোয়ার্টারে, যেখানে তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছিল। এরপর ঘুমানোর সময় ড্যানিয়েল একটা স্বপ্ন দেখে, যেখানে তার স্ত্রী ডোলায়ারোস, যে 2 বছর আগে খুন হয়েছিল, সে এসে তাকে বলে, এখান থেকে তুমি কোথাও যেতে পারবে না ড্যানিয়েল, কারণ রেচেল এখনো এখানেই আছে, কোথাও যায়নি সে, এবং সেও এখানে আছে, অ্যান্ড্রু লেডিস। এভাবেই তারা কথা বলতে থাকে। ঠিক তখনই আচমকা ড্যানিয়েলের ঘুম ভেঙে যায় এবং চোখ খুলেই সে দেখে বৃষ্টির জল সোজা তার শরীরে পড়ছে। ঠিক পরের মুহূর্তে এক স্টাফ সদস্য কাছে এসে বলে, এমন ঝড়ে কোনো ফেরি আসা সম্ভব নয়, তাই আমার মনে হয় আবহাওয়া ঠিক না হওয়া পর্যন্ত তোমরা এখান থেকে যেতে পারবে না। পরিস্থিতি দেখে সেও বুঝতে পারে আবহাওয়া ঠিক না হওয়া পর্যন্ত এখান থেকে সত্যি যাওয়া সম্ভব না, তাই সে আবারও ডক্টর কোলির কাছে এসে বলে, রেচেলের সাথে থাকা আমরা বাকি পেশেন্টদের সাথেও কথা বলতে চাই। এ কথা শুনে ডক্টর কোলির মুখে উদ্বেগের ছাপ ফুটে ওঠে ঠিকই, কিন্তু অনিচ্ছে থাকা সত্ত্বেও পরে তাদেরকে অনুমতি দিয়ে দেন। এরপর একে একে সে সেই সব পেশেন্টদের কথা বলতে শুরু করে, কিন্তু পরিণাম কিছুই হয় না। তাদের কথাগুলো শুনে এমন মনে হচ্ছিল যেন এই সব কথা তাদের আগেই মুখস্থ করে দেওয়া হয়েছে। কিন্তু এইবার তার সামনে মিস কেয়ার্স নামের এক পেশেন্ট আসে। জিজ্ঞাসাবাদের সময় ডক্টর রিহানের সম্পর্কে জানতে চাইলে সে একটু সংকোচ করতে থাকে। মনে হয় সে কিছু একটা বলতে চায়, কিন্তু সবার সামনে তা বলতে পারছে না, তাই সে বাহানা বানিয়ে চাকের কাছ থেকে এক গ্লাস জল চাইয়ে নেয়। এরপর যখনই সে জল আনতে যায়, ঠিক সেই সময় কেয়ার্স চুপচাপ ড্যানিয়েলের ডায়েরিটা তুলে নিয়ে তাতে কিছু লিখে দেয়।
এদিকে চাক যেই ফিরে আসে অমনি সে ডায়েরিটা পকেটে ঢুকিয়ে রাখে এবং এমন কিছু ভাব করে যেন কিছু হয়ই নেই। এরপর মিসেস কেয়ার্সকে ড্যানিয়েল আবার প্রশ্ন করে, অ্যান্ড্রু লেডিস নামের কোনো পেশেন্ট তুমি কি দেখেছো? এই প্রশ্ন শুনে মিসেস কেয়ার্স কেন যেন ভয় পেয়ে যায় এবং কাঁপা কাঁপা গলায় না বলে সেখান থেকে চলে যায়। এরপর তারা বুঝতে পারে যে এদের সাথে কথা বলে লাভ নেই, কারণ সেসব কথা ডক্টর কলি আগেই বলেছিলেন। কিন্তু চাক এবার ড্যানিয়েলকে প্রশ্ন করে বলে, বস আগে বলো তো অ্যান্ড্রু লেডিসকে? কারণ ড্যানিয়েলকে সে লক্ষ্য করেছিল যে প্রতিটা পেশেন্টকেই অ্যান্ড্রু লেডিসের কথা জিজ্ঞেস করতে, কেননা সে বুঝতেই পারছিল না ওরা তো রেচেলের কেস নিয়ে তদন্ত করতে এসেছে, কিন্তু এই অ্যান্ড্রু লেডিসকে। ড্যানিয়েল এরপর উত্তর দেয়, যখন এই কেসটা আমাদের ডিপার্টমেন্টে আসে তখন এই কেসটা আমি নিজেই নিজের হাতে নেই, আর এই কেসটা নেওয়ার সবচেয়ে বড় কারণ অ্যান্ড্রু লেডিস। সে আরো বলে, অ্যান্ড্রু লেডিস সেই লোক যে আমার ফ্ল্যাটে আগুন লাগায় এবং যার কারণেই আমার স্ত্রী মারা যায়। চাক এবার বুঝতে পারে কিন্তু পুরোটা বুঝতে পারে না, তাই সে এবার প্রশ্ন করে অ্যান্ড্রু লেডিসের সাথে পরে কি হয়েছিল। ড্যানিয়েল এবার উত্তর দেয়, তার জেল হয়েছিল ঠিকই, তবে কয়েক বছর পরেই সে ছাড়া পায়, আর এরপর সে পুরো নিখোঁজ হয়ে যায়। কিছুদিন আগেই আমি খবরের কাগজে পেয়েছিলাম সে তার পাগলামির বসে একটা স্কুলে আগুন লাগিয়ে দেয় এবং 2 জনের প্রাণ নেয়। এই কারণে তাকে জেলের বদলে এই হসপিটালে পাঠানো হয়, কিন্তু এই হাসপাতালে পাঠানোর পর সে হঠাৎ উধাও হয়ে যায়, তার আর কোনো রেকর্ড পাওয়া যায় না যেন সে কখনো ছিলই না। এই কারণে তারা একটা পুরনো কবরে আসে রেচেলের লাশ খুঁজতে, কারণ ড্যানিয়েলের মনে হয় অ্যান্ড্রু লেডিসের মতো রেচেলকেও মেরে ফেলে গায়েব করে দেওয়া হয়েছে। যাক এইসব কিছু বুঝতে পারলেও এখন এটা বুঝতে পারে না তদন্ত করার সময় কেয়ার্স নামের এক পেশেন্ট তার ডায়েরিতে কিছু একটা লিখে দিয়েছিল। এই কথা শুনে ড্যানিয়েল সঙ্গে সঙ্গে অস্বীকার করে, কই না তো, কিন্তু চাক নিজের চোখে দেখেছে বলে সে আর অস্বীকার করতে পারে না। সে দেখায় সেখানে লেখা ছিল রান। তারা দুজন কথা বলতেই থাকে, ঠিক সেই সময় ঝড়ের গতি প্রবলভাবে বেড়ে যায়, তাই সঙ্গে সঙ্গে তারা একটা পুরনো চার্জের ভিতরে ঢুকে পড়ে। চাক এবার জানতে চায়, অ্যান্ড্রু লেডিসকে পেলে তুমি কি তাকে মেরে ফেলবে? ড্যানিয়েল বলে, না আমি এটা করব না। কারণটা সে জানায়, কিছুদিন আগে লেডিসকে খুঁজে বের করার জন্য সে অ্যাশক্লিফ সম্পর্কে কিছু তথ্য জোগাড় করেছে, তবে এই হাসপাতাল সম্পর্কে কথা বলতে কেউই রাজি ছিল না। সেই সময় তার দেখা হয় জর্জ নয়েস নামের এক বন্দির সাথে। তাকে প্রায় 1 বছর আগে তার মানসিক অবস্থার কারণে তাকে এই অ্যাশক্লিফ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু 1 বছর পর যখন সে ছাড়া পায় বাইরে আসার পরই সে 3 জনকে হত্যা করে ফেলে। ব্যাপারটা এরকম, এই হাসপাতাল তাকে সুস্থ করার বদলে আরো পাগল করে দিয়েছে। ড্যানিয়েলের কাছে এটাতেই পরিষ্কার যে এই হাসপাতালে রোগীদের উপর এক ধরনের অবৈধ এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে, যেমনটা অ্যান্ড্রু লেডিসের সাথেও করা হতে পারে। তাই তার সমস্ত রেকর্ড মুছে ফেলা হয়েছে। আর সবচেয়ে খারাপ ব্যাপার যেটা, সরকার নিজেই এই বেআইনি পরীক্ষাগুলোর জন্য অর্থ দিচ্ছে। তাই সে জানায় যদি সে অ্যান্ড্রু লেডিসকে খুঁজে পায় তাকে মারার বদলে খুব সহজে এই হাসপাতালের আসল সত্য ফাঁস করে দিবে। এই কথা শুনে চাক স্তব্ধ হয়ে যায়। সে 2 মিনিট ভেবে তারপর বলে, বস একবার ভাবো, তুমি যেই ঠিক করলে এদেরকে তুমি ফাঁস করে দিবে, অমনি অ্যাশক্লিফ থেকে একজন নিখোঁজ হয়ে গেল, আর তার তদন্তের জন্য আমাদেরকে এখানে ডাকা হলো। ঠিক এখানে চারপাশে ইলেকট্রিক ফেন্সিং, প্রতিটা কোণে নিরাপত্তার ব্যবস্থা, কোন রোগী এখান থেকে কিভাবে পালাতে পারে? আর রেচেল তো বন্ধ ঘর থেকে অদৃশ্য হয়ে গেছে, সে কি আদৌ পালিয়েছে? তাছাড়া রেচেলের এখানে থাকার কোনো কি প্রমাণ পেয়েছি? এমনটাও তো হতে পারে যে এখানে আদৌ কোনো রেচেল নেই। ড্যানিয়েল এসবের মানে কিছুই বুঝতে পারে না, কিন্তু চাক বুঝতে পারে এটা আমাদেরকেই ফাঁসানোর জন্য একটা পরিকল্পিত চক্রান্ত ছাড়া আর কিছুই না। এই কথা শুনে ড্যানিয়েল চমকে উঠে। এতক্ষণ পর্যন্ত বিষয়টা এইভাবে সে ভাবেইনি। ঠিক তখনই ডক্টর কলির পক্ষ থেকে তাদের ডাক পড়ে এবং দুজনকেই তার সাথে দেখা করতে যেতে হয়। সেখানে এসে তারা জানতে পারে যে ওয়ার্ড এ আর বি মিলে মোট 42 জন পেশেন্ট আছে এবং ওয়ার্ড সি তে আরো 24 জন পেশেন্ট আছে। তার মানে পুরো হাসপাতালে এখন মোট 66 জন পেশেন্ট আছে যারা এখান থেকে ট্রিটমেন্ট নিচ্ছে। কিন্তু মেন কথা হচ্ছে, রেচেলের ঘরে পাওয়া কাগজের টুকরোতে হু ইজ 66 নাম্বার অনুযায়ী এখানে 66 জন নয়, বরং 67 জন পেশেন্ট থাকার কথা, কিন্তু আপনারা বলছেন এখানে 66 জনই পেশেন্ট আছে। হিসেব তো কোনোভাবেই মিলছে না ডক্টর কলি। এই কথায় ডক্টর কলি কোনো জবাব দিতে পারে না এবং তখনই কথাটা পাল্টে দিয়ে বলেন, তুমি কি এখনো জানো না? ও হয়তো ওয়ার্ডেন তোমাকে বলেনি যে রাচেলকে খুঁজে পাওয়া গেছে। ড্যানিয়েল হুট করে একথা শুনে একেবারে স্তব্ধ হয়ে যায়, যেন তার পায়ের নিচ থেকে মাটি কেঁপে ওঠে এবং তৎক্ষণাৎ কোনো দেরি না করে সে রেচেলের রুমে যায় এই আশা নিয়ে, যদি সে জানতে পারে যে গতকাল রাতে তার সাথে কি হয়েছিল তাহলে বড় একটা রহস্য ফাঁস করতে পারবে। তাই সে তাকে প্রশ্ন করে গতকাল রাতে তার সাথে কি হয়েছিল, কিন্তু রেচেল তার কথার সঠিক উত্তর দেয় না, উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। সে বলে, প্রথমে তো আমি আমার হাজবেন্ড আর বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট বানিয়েছি, তারপর বাচ্চাদের স্কুলে পাঠিয়ে নিজেই একটু পুকুরে স্নান করতে নেমেছি। ড্যানিয়েল বুঝতে পারে যে রেচেল সম্পূর্ণভাবে একজন মানসিক রোগী, তাই তাকে আর জোর করে না। কিন্তু একসময় কথা বলতে বলতে রেচেল ড্যানিয়েলকে তার স্বামী মনে করে জড়িয়ে ধরে, কিন্তু হঠাৎই একসময় তার মনে পড়ে আমার স্বামী তো বেঁচে নেই, সে তো যুদ্ধই মারা গিয়েছে।
এমনকি তার দেহ আমি তো নিজের হাতে কবর দিয়েছিলাম। হঠাৎ সে ড্যানিয়েলকে বলে, তাহলে তুমি কে? ড্যানিয়েল স্তব্ধ হয়ে যায়, সে কি বলবে কিছুই বুঝতে পারে না। আসলে রেচেল একজন বাইপোলার ডিসঅর্ডার, এ ধরনের পেশেন্ট প্রায় এমনই করে। এই ঘটনাটার পর ড্যানিয়েল কিছুই বুঝতে পারে না, আশা করেছিল রেচেলের কাছ থেকে কিছু জানতে পারবে, কিন্তু সেটাও জানতে পারে না। সবকিছু কেন যেন এখন উল্টো পাল্টা মনে হতে লাগে। সে এসব কথা নিয়েই ভাবতে থাকে। ঠিক সেই সময় হঠাৎ তার মাথা ঘোরা শুরু হয়, দাঁড়িয়ে থাকতে পারে না, প্রায় বমি করে দেয়। ডক্টর তার এই অবস্থা থেকে বুঝতে পারে তার কি হয়েছে, তাই তৎক্ষণাৎ একটা মাইগ্রেন্টের ওষুধ দিয়ে আপাতত রেস্ট করতে বলে। রেস্ট করার সময় ড্যানিয়েল আবার সেই একই স্বপ্ন দেখতে পায়, যেখানে একটি ছোট্ট মেয়ে অনেকগুলো লাশের সাথে একসাথে পড়ে আছে। তাদেরকে দেখে ড্যানিয়েলের ভীষণ মায়া হয়, সে তাদের কাছে যেতে থাকে। ঠিক তখনই সেই ছোট্ট মেয়েটা হঠাৎ চোখ খোলে। ড্যানিয়েল তো চুপচাপ থাকে, কিন্তু সেই ছোট মেয়েটি ড্যানিয়েলকে বলে উঠে, আমাকে তোমার বাঁচানোর উচিত ছিল। ড্যানিয়েল কিছু বলে না, সেখান থেকে সে চলে আসে। কিন্তু এইবার সে দেখতে পায় অ্যান্ড্রু লেডিসকে। সে বলে, মাই ফ্রেন্ড, আমি তোমার স্ত্রীকে মেরেছি বলে তুমি আমার উপর রাগ করোনি তো? এই বলে যেই সে সিগারেটটা জ্বালাতে যায়, অমনি সে চাককে দেখতে পায়। সে বলে, বস, আমাদের হাতে আর বেশি সময় নেই। এই কথা শুনে ড্যানিয়েল ভীষণ চিন্তিত হয়ে পড়ে। ঠিক সে সময় একটা চিৎকার ভেসে আসে, তাকিয়ে দেখে সেটা রেচেল। তার পুরো শরীর রক্তে মাখা, পাশেই তার 3টে সন্তান, যাদেরকে সে নিজের হাতে মেরেছে। ড্যানিয়েলকে দেখে সে বলে, আমাকে একটু সাহায্য করে দাও। ড্যানিয়েল কিছু বলে না, চুপচাপ তার দিকে যায় এবং একটা লাশ তুলে নিয়ে সোজা বাড়ির পাশে একটি ডোবার কাছে পৌঁছায়। লাশটাকে যেই সে জলে ডুবিয়ে দেয়, অমনি সে জেগে উঠে। কিছুই বুঝতে পারে না সে সব কি স্বপ্ন দেখছে। ভয়ে চারিদিকে লক্ষ্য করে দেখে বৃষ্টি এখনো মুষলধারে পড়ছে। হঠাৎ তার মনে পড়ে সে চিরকুটটার কথা, সেটাকে বের করে দেখতেই থাকে। ঠিক সে সময় ঘরের ভিতর একটা মেয়ে ঢুকে পড়ে। মেয়েটা আর কেউ নয়, বরং তারই স্ত্রী ডোলায়ারোস। তাকে দেখে সে অবাক হয়ে যায়। সে এসে ড্যানিয়েলকে বলে, অ্যান্ড্রু লেডিস এখনো মারা যায়নি, এমনকি কোথাও পালায়নি, বরং এখানেই লুকিয়ে আছে। তার স্ত্রী আরও জানায়, ওকে তোমার খুঁজে বের করে মেরে ফেলতেই হবে। ড্যানিয়েল বলে, তুমি ঠিকই বলেছ, অনেক দিন ধরে আমিও তাকে খুঁজছি, হাতের কাছে পেলে আমিও তাকে ছাড়বো না। এভাবেই তারা কথা বলতে থাকে। ঠিক তখনই হঠাৎ কোলাহলের শব্দে ড্যানিয়েলের বাস্তবে এবার ঘুম ভাঙে। জেগে উঠে সে বুঝতে পারে না এখানে কি হয়েছে, এত শোরগোল কিসের। ঠিক সে সময় চাক তার পাশে এসে বলে, ঝড়ের কারণে গতকাল ব্যাকআপ জেনারেটর খারাপ হয়েছে বলে তাই এত শোরগোল। সাথেই সে আরো বলে, বস, এখন তুমি কি করবে? সবকিছু তো শেষ। এরপর বাইরে এসে তারা কিছু অদ্ভুত দেখতে পায়। তারা দেখে ঝড়ের কারণে সমস্ত হাসপাতালের নিরাপত্তা খারাপ হয়ে পড়েছে, তাই প্রতিটা রোগী বাইরে বেরিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। এই সুযোগে তারা ঠিক করে যে একবার ওয়ার্ড সিতে ঘুরে আসলে ভালো হয় না? এই সময় নিরাপত্তাও থাকবে না, অ্যান্ড্রু লেডিসকেও খুঁজতে সুবিধা হবে। তাই দুজনেই এবার ওয়ার্ড সির দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যেতে যেতে ড্যানিয়েল চাককে বলে, ওয়ার্ড সিতে নাকি সবচেয়ে ভয়ানক রোগীদের রাখা হয়, এমন রোগী যাদেরকে দেখে বাকি রোগীরা ভয় পায়। এমনকি সারা রাত ধরে এখানে চিৎকারের আওয়াজ শোনা যায়। তাই দুজনেই খুব সাবধানে ভয়ে ধীরে ধীরে ওয়ার্ড সির দিকে এগোতে শুরু করে। কিন্তু একটু এগিয়ে যেতেই হঠাৎ একটা পেশেন্ট তাদের সামনে চলে আসে। ড্যানিয়েল মনে করে ওটাই অ্যান্ড্রু লেডিস, কারণ অ্যান্ড্রু লেডিসকে এখানেই থাকার কথা। কিন্তু ওই লোকটা মনে করে এরা আমার সাথে লুকোচুরি খেলতে এসেছে, তাই সে লুকোতে যায় ঠিকই, কিন্তু ড্যানিয়েলও তার পিছনে ছোটে, কারণ তার মনে হয় এটাই অ্যান্ড্রু লেডিস। পেছনে একা পড়ে থাকে চাক, সে বুঝতেই পারে না ওরা কোন দিকে গেল। এদিকে ড্যানিয়েল এমন একটা জায়গায় পৌঁছায়, সেখানে গিয়ে সে বুঝতেই পারে না কোন দিকে সে যাবে। সে ধীরে ধীরে এদিক ওদিক তাকিয়ে দেখে। ঠিক তখনই সেই মেন্টাল রোগী এসে তার গলা টিপে ধরে, তাকে সে প্রায় মেরে ফেলতে থাকে। তবে সৌভাগ্যক্রমে চাক সেখানে পৌঁছায়। ড্যানিয়েল এবার একটু সুযোগ পায় এবং সেই সুযোগে এবার রুগীটাকে সে মারতে শুরু করে। মারতে মারতে প্রায় তাকে মেরে ফেলতে থাকে। ঠিক সে সময় একটা গার্ড সেখানে আসে। ড্যানিয়েল এবার বুঝতে পারে এটা অ্যান্ড্রু লেডিস নয় যাকে সে খুঁজছে, এবং সেই গার্ড আর চাক মিলে পেশেন্টটাকে ভিতরে নিয়ে যায়। কিন্তু ড্যানিয়েলকে গার্ড সেখানেই থাকতে বলে, তাই সে অ্যান্ড্রু লেডিসকে আবার খুঁজতে শুরু করে। সে ধীরে ধীরে পৌঁছে যায় একটা অন্ধকার কক্ষে। যেমনটা সে শুনেছিল এই ওয়ার্ডে নাকি সবচেয়ে ভয়ানক পেশেন্টদের রাখা হয়ে থাকে, ঠিক সেই সব ভয়ানক পেশেন্ট এখানেই রাখা ছিল। একটু এগিয়ে যেতেই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। তাছাড়া ঘরটা পুরো অন্ধকার থাকার কারণে সে কিছুই দেখতে পায় না, তাই সে একটা দেশলাই কাঠি জ্বালায় এবং ধীরে ধীরে এগোতে শুরু করে। এরপর একটু এগিয়ে যেতেই সে দেখতে পায় সেই ভয়ানক পেশেন্টদের যাদেরকে বন্দি করে রাখা। ড্যানিয়েল মনে করে এখানেই হয়তো অ্যান্ড্রু লেডিসকে রাখা হতে পারে, তাই সে প্রতিটা কক্ষে দেশলাই জ্বালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখে। এভাবেই কিছুক্ষণ চলার পর হঠাৎ একটা সেলের সামনে তার পা থেমে যায়, কারণ সেলের ভিতর থেকে এক পেশেন্ট তাকে বলে ওঠে, তুমি মিথ্যে কথা বলেছিলে যে এখান থেকে তুমি আমাকে বের করবে। কথাটা কে বললো সে বুঝতে পারে না, তাই ভালো করে দেখবার জন্য সে আরো একটি দেশলাই কাঠি জ্বালায়। কিন্তু সেই লোকটা অ্যান্ড্রু লেডিস ছিল না, সে ছিল জর্জ নয়েস। ড্যানিয়েল
ড্যানিয়েলের খুব কাছের লোক, যার কাছ থেকে এই হাসপাতালের অবৈধ সার্জারির কথা জানতে পারে। তাকে দেখে ড্যানিয়েল অবাক হয়ে যায়, কিন্তু জর্জ তাকে বলে তুমি এখানে ফেসে গেছো, কারণ এটা একটা চক্রান্ত। তুমি ভাবছো তদন্ত করতে তুমি এখানে এসেছো, কিন্তু না, এরা অনেক আগে থেকেই তোমার উপর নজর রেখেছে। কিন্তু ড্যানিয়েল এইসব কথায় বিশ্বাস করতে চায় না। জর্জ তখন আরো বলে, যার সাথে এখানে এসেছো তার সাথে আগে কি কখনো কাজ করেছো? ড্যানিয়েল বলে, চাক আমার পার্টনার, ওর উপর আমার পুরো বিশ্বাস আছে। জর্জ এবার বলে, তাহলে তো কাজ হয়েই গেছে, তাদের প্ল্যান সাকসেসফুল, কারণ তারা তোমাকে বিশ্বাস করিয়ে ফেলেছে যে তুমি এখানে তদন্ত করতে এসেছো। আর তুমি যদি এটাই মনে করো তাহলে তাদের ষড়যন্ত্রে তুমি আটকে পড়েছো। এই সমস্ত কথার মানে ড্যানিয়েল কিছুই বুঝতে পারে না এখানে আসলে হচ্ছেটা কি। জর্জ এবার কেঁদে কেঁদে বলে উঠে, আমাকেও আর কয়েকদিন পরে ওরা ওই লাইট হাউসে নিয়ে যাবে। ওরা আমার ব্রেন সার্জারি করবে, আমার ব্রেনকে খুলে সেখানে এক্সপেরিমেন্ট চালাবে, আর এই সমস্ত কিছু ঘটবে কেবলমাত্র তোমার জন্য। এই কথা শুনে ড্যানিয়েল বলে, তুমি চিন্তা করো না, আমি যেভাবেই হোক তোমাকে বাঁচিয়ে নেব। দুজনের মধ্যে কথা হতেই থাকে। ঠিক তখন ড্যানিয়েল আবারও তার কল্পনায় তার স্ত্রীকে দেখতে পায়। জর্জ বিষয়টা বুঝতে পারে, তাই সে ড্যানিয়েলকে সতর্ক করে বলে, তোমাকে এখান থেকে পালাতে হলে প্রথমে তোমার স্ত্রীকে তোমার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। ড্যানিয়েল তখন বলে, আমি আমার স্ত্রীকে কিছুতেই আমার মাথা থেকে ছেড়ে ফেলতে পারি না, কারণ তার মৃত্যুর জন্য আমি দায়ী ছিলাম। তখন জর্জ বলে, তুমি যদি এটা করতে না পারো তাহলে এখান থেকে কোনোদিনও পালাতে পারবে না। এরপর কিছুক্ষণ সে চুপ থাকার পর আরও বলে, তুমি যাকে খুঁজছো অ্যান্ড্রু লেডিস, যদি সে এখানে না থাকে তাহলে ইতিমধ্যেই তাকে লাইট হাউসে নিয়ে যাওয়া হয়েছে। ড্যানিয়েল এবার ঠিক করে যে করেই হোক লাইট হাউসে যেতেই হবে। ঠিক সে সময় চাক সেখানে পৌঁছায় এবং দুজনই সেখান থেকে খুব সাবধানে বাইরে বেরিয়ে পড়ে। বাইরে এসে চাক বলে, দেখো আমি কি পেয়েছি। এই বলে চাক তার হাতে একটা ফর্ম দেয় এবং বলে, এটা এই হাসপাতালের রোগীদের রেকর্ড, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও এখানে অ্যান্ড্রু লেডিস নামের কারণ আমি খুঁজে পাইনি। তাই আমার মনে হয় হয়তো তুমি ভুল করছো বস, অ্যান্ড্রু লেডিস হয়তো এখানে কোনোদিনও আসেনি। কিন্তু ড্যানিয়েল সেই রিপোর্টের উপর বিশ্বাস করে না। তার মনে হতে লাগে নিশ্চয়ই এখানে কোনো না কোনো রহস্য লুকোনো তো হচ্ছেই, আর এই সমস্ত রহস্য লুকিয়ে আছে ওই লাইট হাউস ঘিরে। কারণ রেচেল যখন পালিয়ে গিয়েছিল তাকেও ওই লাইট হাউসের পাশ থেকেই পাওয়া গিয়েছিল। এদিকে জর্জ তাকে বলেছে লাইট হাউসের ভিতরে নাকি ব্রেন সার্জারি করা হয়। এইসব কারণে ড্যানিয়েলের পুরো বিশ্বাস যে অ্যান্ড্রু লেডিসকেও লাইট হাউসেই পাওয়া যাবে। ড্যানিয়েল এবার সেই দিকেই যেতে থাকে, কিন্তু চাক তার পথ আটকে বারবার তাকে বলার চেষ্টা করে, বস করছোটা কি? এই পথ দিয়ে গেলে কোনোভাবেই লাইট হাউসে যাওয়া সম্ভব হবে না, বরঞ্চ সেখানে যেতে গিয়ে তোমার মৃত্যু হতে পারে। কিন্তু ড্যানিয়েল জানায়, তোমার যদি এতই ভয় হয় তাহলে তোমার যেতে হবে না, আর তুমি না আসলেও একাই আমি ওখানে যাব। এই কথা শুনে চাকের মনটা কেমন যেন খারাপ হয়ে যায় এবং সে ওখানেই নীরব ভাবে দাঁড়িয়ে থাকে। কিন্তু ড্যানিয়েল লাইট হাউসের দিকে এগিয়ে যায়। তবে কিছু দূর গিয়ে সে বুঝতে পারে যে চাক ঠিকই ছিল, এই পথ ধরে যাওয়া যাবে না, কারণ সে উল্টো পথে চলে এসেছে। তাই সে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখনই সে ফিরে আসে সে দেখে চাক আর সেখানে নেই। সে অবাক হয়ে যায়, চারিদিকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কোথাও সে তাকে দেখতে পায় না। ঠিক তখনই তার নজরে পড়ে চাকের সেই আধ খাওয়া সিগারেটের উপর, কিন্তু সে আশেপাশে থাকে না। সে ভীষণ চিন্তিত হয়ে পড়ে, ভাবতে লাগে যে চাকের সাথে কোনো খারাপ কিছু হয়নি তো। এবং যেই না সে নিচের দিকে তাকায় অমনি তার শ্বাস আটকে যায়। সে দেখে যে চাক পাহাড় থেকে নিচে পড়ে রয়েছে। সে হতভম্ব হয়ে যায়, ভাবতে লাগে নিজেই নিজেকে শেষ করে দিল না তো, নাকি কেউ তাকে ধাক্কা দিল। এইসব কথা ভাবতে ভাবতে সে নিজেই এবার নিচে নামার সিদ্ধান্ত নেয়। এরপর যেই না সে নিচে নামে অমনি সে হতাশ হয়ে যায়। সে চারিদিকে তাকিয়ে দেখে, কিন্তু কোথাও কোনো চাকের অস্তিত্ব খুঁজে পায় না। এদিক ওদিক তাকিয়ে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু ঠিক তখনই তার নজরে পড়ে পাহাড়ের গায়ে একটা গুহার উপর, যেখান থেকে মৃদু একটা আলো আসছে। তার মনে হয় কেউ তো এখানে আছে, তাই সে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যেই না সেখানে সে পৌঁছায় অমনি তার আবারও শ্বাস আটকে যায়। চাককে সেখানে পায় না ঠিকই, কিন্তু একটা মেয়েকে সেখানে দেখতে পায়। সেই মেয়েটা আর কেউ নয়, রেচেল সোল্যান্ডো। ঠিকই শুনেছেন, এই মেয়েটাই হচ্ছে আসল রেচেল সোল্যান্ডো। ড্যানিয়েলের কাছে এখন সবকিছু পরিষ্কার হয় যখন সে জানতে পারে যে আসল রেচেল সে কখনো বিয়েই করেনি। এবং সে আরও জানায় এই হাসপাতালে সে একজন পেশেন্ট নয়, আগে সে একজন ডক্টর ছিলেন। কিন্তু একদিন এই হাসপাতালের কিছু অবৈধ কাজের সম্পর্কে জানতে পারেন। তিনি জানতে পারেন পেশেন্টদের এখানে এমন কিছু ওষুধ খাওয়ানো হতো যার কারণে পেশেন্টদের মাথা ঘুরতে শুরু করত। তাছাড়া আরও জানতে পারে এখানে অবৈধ এক সার্জারি করা হতো যার নাম ট্রান্স অরবিটাল লেবোটমি, যার মাধ্যমে পেশেন্টদের প্রথমে ইলেকট্রিক শক দেওয়া হয়, এরপর চোখের পাশ দিয়ে একটা মোটা সুই ঢুকিয়ে দিয়ে কিছু নার্ভ বের করে নেওয়া হয়। ফলে পেশেন্টরা মানসিক ভারসাম্য হারায়, তাদেরকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করা যায়। যেমন স্মৃতি, সুখ, খিদে কোনো কিছুরই অনুভূতি হয় না। কিন্তু ড্যানিয়েলের মনে হয় এসব কি করে সম্ভব? এসব করতে হলে বহু দিনের গবেষণা আর বহু পেশেন্টের দরকার। রেচেল এরপরে বলে, এসবই তো হচ্ছে এখানে। বহু বছর ধরে গবেষণা করে এরা এমন কিছু মানুষ বানাতে চায় যারা সভ্য জগতে গিয়ে এমন কিছু কাজ করবে যা ভালো মানুষ স্বপ্নেও এসব করার কথা ভাবে না। রেচেল এই কারণে তাদের উপর বিরোধিতা করে, আর এই বিরোধিতা করার কারণে তাকে একজন অসুস্থ
রোগী বানিয়ে হাসপাতালে আটকে রাখা হয়, কিন্তু সে কোনোভাবে হাসপাতাল থেকে পালিয়ে এসে এখন নিজের জীবন বাঁচাতে এই আইল্যান্ডের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ায়। এইসব কথা শোনার পর ড্যানিয়েলের মাথা যেন ধীরে ধীরে খুলতে শুরু করে। সে আবার কনফার্ম হয়ে যায় এখানে আসলে কি চলছিল এবং এই হাসপাতালের আসল উদ্দেশ্যটা কি। যাই হোক, রাত হয়ে যাওয়ার কারণে ড্যানিয়েল সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়ে যাওয়ার সাথে সাথে রাচেল ড্যানিয়েলকে জেগে তুলে বলে, তোমার এখন যাওয়ার সময় হয়েছে। এখানে থাকলে একদিন তুমি সহ আমিও ধরা পড়বো, তাই তোমার উচিত হবে ওই লাইট হাউসে গিয়ে সমস্ত কিছু নিজের চোখে দেখা। এইসব কথা জানার পর ড্যানিয়েল তাকে শেষ জিজ্ঞেস করে, আচ্ছা আমার সাথে আরেকজন আমার পার্টনার এসেছিল, তুমি কি তাকে দেখেছো? এই কথা শুনে রাচেল বলে, ড্যানিয়েল তুমি এখানে একাই এসেছো। এই কথা শোনার পর ড্যানিয়েল যেন আকাশ থেকে পড়ে এবং ভাবতে থাকে যে লোকটা আমার সাথে পুরো আইল্যান্ড ঘুরে বেরিয়েছে সে হুট করে কিভাবে গায়েব হতে পারে। এরপর আবার সে হাসপাতালে পৌঁছায়। সেখানে পৌঁছাতেই তার দেখা হয় ডক্টর কোলির সঙ্গে। তিনি বলেন, যেহেতু রেচেলকে পাওয়া গেছে তোমার তো এখানে কাজ শেষ, তো যাওয়ার জন্য কি প্রস্তুতি নিচ্ছ? ড্যানিয়েলের মুখে স্পষ্ট ভয় আর অস্থিরতা দেখা যাচ্ছিল। সে জানায় হ্যাঁ, সে আর চাক খুব শিগগিরই শাটার আইল্যান্ড ছেড়ে চলে যাবে। এই কথা শুনে তিনি আবার জিজ্ঞেস করেন, কোন চাক? আপনি কোন চাকের কথা বলছেন ড্যানিয়েল? আপনি তো এই দ্বীপে একাই এসেছিলেন। এটা শুনে ড্যানিয়েল অবাক হয়ে যায়। তার মনে হতে লাগে আবারও তার সাথে কোনো এক চক্রান্ত করা হচ্ছে, কিন্তু সেই মুহূর্তে ড্যানিয়েল ডক্টর কোলির সাথে তর্ক করা ঠিক মনে করে না। সে ডক্টর কোলির কথায় জোর দিয়ে বলে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমি একাই এসেছি। কিন্তু ড্যানিয়েলের মনে সন্দেহ হয়েছিল যে ওরা চাকের সাথেও অ্যান্ড্রু লেডিসের মতো কিছু একটা করেছে। নিশ্চয়ই তাকেও লাইট হাউসে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তারও ব্রেন সার্জারি করা হবে। তাই সে সিদ্ধান্ত নেয় যে লাইট হাউসে পৌঁছে চাককে যে করেই হোক বাঁচাতেই হবে। এরপর চুপচাপ বিল্ডিং এর করিডোর দিয়ে লাইট হাউসের দিকে এগোতে থাকে। সেখানে পৌঁছে ড্যানিয়েল দেখে লাইট হাউসে একজন গার্ড মোতায়েন আছে। সে তাই পিছন দিক থেকে ওই সিকিউরিটি গার্ডের উপর হামলা করে এবং তার বন্দুক ছিনিয়ে নেয়। এরপর এক মুহূর্ত দেরি না করে সে লাইট হাউসের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগে। উপরতলায় পৌঁছে যখনই ড্যানিয়েল দরজা খুলে তখন সামনেই সে দেখে ডক্টর কোলি আগের থেকেই সেখানে বসে তার অপেক্ষা করছে। এরপর ডক্টর কোলির চোখে পড়ে ড্যানিয়েলের কাঁপতে থাকা হাতের দিকে। এটা দেখে তিনি বলেন, তোমার হাত তো খুব কাঁপছে, তোমার কি আবারও হ্যালুসিনেশন হচ্ছে না তো? ড্যানিয়েল এতে রেগে গিয়ে বলে, হবে না কেন? তোমরাই তো আমাকে নেশা জাতীয় ওষুধ খাইয়েছো। আমি জানি তোমাদের ষড়যন্ত্রের সম্পর্কে। তোমরা আমাকে পাগল প্রমাণ করতে চাইছো, কারণ গতকাল আমি ডক্টর রেচেলের সঙ্গে দেখা করেছিলাম। তিনি আমাকে তোমাদের সব কিছু বলেছেন। তোমরা তাকেও পাগল প্রমাণ করার চেষ্টা করেছিলে। ডক্টর কোলি এবার বললেন, ড্যানিয়েল এগুলো ওষুধ দেওয়ার কারণে নয়, বরং ওষুধ বন্ধ করার কারণে হচ্ছে। গত 2 বছর ধরে তুমি এখানে ভর্তি আছো, আর চিকিৎসার সময় আমরা যে ওষুধগুলো তোমাকে দিয়েছিলাম সেগুলো আপাতত বন্ধ আছে, যার কারণে তুমি এই লক্ষণগুলো অনুভব করছো। এবং ডক্টর রেচেলের কথা বলতে গেলে সে আসলে তোমার মনেরই একটা বিভ্রম। আর তুমি যে পাগল অ্যান্ড্রু লেডিসকে খুঁজছো সেটা আর কেউ নয় বরং তুমি। এ কথা শুনে ড্যানিয়েলের মুখ রাগে লাল হয়ে ওঠে। সে বিশ্বাসই করতে পারছিল না যে ডক্টর কোলি তাকে পাগল প্রমাণ করার জন্য এত অদ্ভুত কথা বলতে পারে। এরপর ডক্টর কোলি পেশেন্ট নাম্বার 77-এর ইনটেক ফর্ম ড্যানিয়েলকে পড়তে দেন, যেখানে রোগীর নাম লেখা অ্যান্ড্রু লেডিস। এমনকি সেই ফর্মে অ্যান্ড্রু লেডিস সম্পর্কে যা কিছু লেখা থাকে সবই তার জীবনের সঙ্গে হুবাহু মিলে যায়। সেখানে লেখা থাকে যে অ্যান্ড্রু লেডিস 2য় বিশ্বযুদ্ধে লড়াই করেছিল এবং সে একজন ইউএস মার্শাল। এটা পড়ে সে ভীষণ রেগে যায় এবং বলে, এগুলো কি আজে বাজে কথা? তোমাকে আমার কি বোকা মনে হয়? বেকার কথা ছেড়ে সরাসরি বলো আমার পার্টনার কোথায়। এরপর আর তর্ক না করে ডক্টর কোলির সামনে থাকা একটি হোয়াইট বোর্ডের পর্দা সরিয়ে দেয়। পর্দাটা সরাতেই ড্যানিয়েল লক্ষ্য করে যেখানে এডওয়ার্ড ড্যানিয়েলসের সামনে অ্যান্ড্রু লেডিস এবং র্যাচেল সোলান্ডোর সামনে ডোলায়ারোস চালান লেখা থাকে। এরপর ডক্টর কোলি বোর্ডের দিকে দৃষ্টি আকর্ষণ করতে বলে বললেন, যদি তুমি এখানে ভালো করে দেখো তাহলে পরিষ্কার বুঝতে পারবে যে এডওয়ার্ড ড্যানিয়েলস নামের মধ্যেও একই অক্ষর আছে যা অ্যান্ড্রু লেডিসে আছে। ঠিক একইভাবে রেচেল সোলান্ডো নামেও সেই একই অক্ষরগুলো রয়েছে যা ডোলায়ারোস চালানে আছে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এডওয়ার্ড ড্যানিয়েলস আর রেচেল সোলান্ডো এই নামগুলো তুমি নিজেই নিজের স্ত্রীর নামকে বিকৃত করে বানিয়েছো। আর এটাই হলো দ্য ল অফ 4। আর তুমি আমাদের 77 নম্বর রোগী অ্যান্ড্রু লেডিস। ডক্টর কোলি আরও বললেন, 2 বছর আগে তুমি নিজেই তোমার স্ত্রীকে হত্যা করেছিলে। এর কারণে তুমি নিজেকে কখনো ক্ষমা করতে পারোনি এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে নিজেই এক কাল্পনিক জগৎ তৈরি করেছো, যেখানে এডওয়ার্ড ড্যানিয়েলস নামের একটি আলাদা ব্যক্তি বানিয়ে নিজেকে অ্যান্ড্রু লেডিস থেকে আলাদা করেছো। এরপর তিনি আরও বলেন, আমি তোমাকে তোমার এই কাল্পনিক জগতে থাকতে দিতাম,
কিন্তু তুমি এই হাসপাতালের সবচেয়ে বিপজ্জনক রোগী। এই 2 বছরে তুমি হাসপাতালে স্টাফ থেকে শুরু করে রোগী সবার উপর হামলা করেছো। এমনকি 2 সপ্তাহ আগে তুমি জর্জ নয়েসকে প্রায় মেরে ফেলতে যাচ্ছিলে। এই কথা শুনে ড্যানিয়েল উত্তেজিত হয়ে চিৎকার করে বলে, এইসব একেবারে মিথ্যে। জর্জকে তোমরাই মেরেছো, আমি নই। আর আমি ওকে মারবই বা কেন? ডক্টর কোলি এবারও কোনো তর্ক করলেন না, সরাসরি জর্জের সাম্প্রতিক কনভারসেশনের ট্রান্সক্রিপ্ট দেখালেন এবং বললেন, দেখো, তুমি যখন ওয়ার্ড সি তে জর্জের সঙ্গে দেখা করেছিলে এবং তার আঘাত সম্পর্কে জিজ্ঞেস করেছিলে, তখন সে বলেছিল যে এই আঘাতগুলো তোমারই দেওয়া। জর্জ তোমাকে এটাও বলেছিল, যতক্ষণ না তুমি ডোলারসকে ভুলতে পারছো ততক্ষণ তুমি লেডিসের পিছনেই পড়ে থাকবে এবং সেখান থেকে কখনোই বের হতে পারবে না। সে আসলে তোমাকে বোঝানোর চেষ্টা করছিল, তুমি যতক্ষণ না ডোলারসের জন্য নিজেকে ক্ষমা করতে পারছো ততক্ষণ তুমি এডওয়ার্ড ড্যানিয়েলস সত্তার মধ্যেই আটকে থাকবে আর লেডিসের পিছনে ছুটতেই থাকবে, যার ফলে তোমার পাগলামি কখনোই ঠিক হবে না আর এখান থেকে কখনোই বের হতে পারবে না। তোমাকে নিজের সত্যটা মেনে নিতেই হবে অ্যান্ড্রু। কিন্তু ড্যানিয়েলের কাছে ডক্টর কোলির এসব কথা পুরোপুরি মিথ্যে মনে হচ্ছিল, তাই সে ডক্টর কোলির এসব কথা একেবারে অস্বীকার করে দেয় এবং আবারও সেই একইভাবে চাককে জিজ্ঞেস করে সে কোথায় আর তোমরা তার সঙ্গে কি করেছো এইটা বলো। ঠিক তখনই দরজা খুলে যায় এবং ঘরের ভিতরে ঢুকে পড়ে চাক। সে এসেই সরাসরি গিয়ে দাঁড়ায় ডক্টর কোলির পাশে। এটা দেখে ড্যানিয়েলের চোখ স্তব্ধ হয়ে যায়। ডক্টর কোলি চাকের দিকে ইশারা করে বললেন, অ্যান্ড্রু, এ হলো ডক্টর রিহান, যে কিনা গত 2 বছর ধরে তোমারই চিকিৎসা করছিলেন। এটা শুনে ড্যানিয়েল যেন একটা ধাক্কা খেলো। সে বিশ্বাসই করতে পারছিল না যে চাকও তাদের সাথে জড়িত। এ দেখে সে ভীষণ রেগে যায় এবং তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে টেবিলের উপরে রাখা বন্দুকের উপর এবং বন্দুকটা হাতে নিয়ে সে সোজা গুলি চালায় ডক্টর কোলির দিকে। গুলিটা ওনার বুক ভেদ করে ঠিকই, কিন্তু একই পরের মধ্যেই ওনার রক্ত আর ক্ষত সবই উধাও হয়ে যায়। ড্যানিয়েল এতে অবাক হয়ে তৎক্ষণাৎ নিজের বন্দুকটার দিকে তাকায়। ওটা আসলে একটা প্লাস্টিকের নকল বন্দুক, অর্থাৎ সে যা দেখেছিল তা কিছুই আসলে ঘটেনি। না কোনো গুলি ছোড়া হয়েছিল, না কোনো রক্ত ঝরেছিল, সবই ছিল তার মনের ভ্রম, যেমনটা কয়েক বছর ধরে তার সাথে ঘটে আসছিল। ডক্টর কোলি এরপর সেই ছবিগুলো দেখালেন যেই ছবিগুলোতে তারই নিষ্পাপ 3টি শিশু জলে ডুবে মারা যাচ্ছিল। ছবিগুলো দেখিয়ে তিনি বললেন, এগুলোকে কি তুমি অস্বীকার করবে? তুমি কি তোমার নিজের মেয়ের অস্তিত্ব অস্বীকার করবে যে বারবার তোমার স্বপ্নে আসে? এরপর ড্যানিয়েলের দৃষ্টি ছবির মধ্যে থাকা ছোট্ট মেয়েটির উপর স্থির হয়ে রইল। পরের মুহূর্তেই তার সবকিছু মনে পড়তে শুরু করলো যে সেই মেয়েটিই ছিল তার নিজের মেয়ে, যার নাম ছিল রেচেল। এইসব কথা মনে পড়তেই তার চোখ দিয়ে জল নেমে এলো। এমনকি এখন তার এটাও মনে পড়ে যে সে ড্যানিয়েল নয়, সে আসলে অ্যান্ড্রু লেডিস। 2 বছর আগে অ্যান্ড্রু আর তার স্ত্রীর সম্পর্কের মধ্যে টানাপড়া চলছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ফিরে আসার পর অ্যান্ড্রু কিছুটা ডিপ্রেশনে ভুগতে শুরু করে। সে নিজেকে কাজে ডুবিয়ে রাখতো আর বাকি সময়টা মদে ডুবে থাকতো। পরিবারের প্রতি তার মনোযোগ একেবারেই কমে গিয়েছিল। তার এই আচরণের কারণে তার স্ত্রীর মানসিক অবস্থাও খারাপ হয়ে যায়। একদিন তার স্ত্রী উন্মাদ অবস্থায় তাদেরই ফ্ল্যাটে আগুন লাগিয়ে দেয়, কিন্তু এরপরও অ্যান্ড্রু তার স্ত্রীর খারাপ হতে থাকা অবস্থার দিকে বিশেষ মন দেয় না। এর কিছুদিন পর অ্যান্ড্রু কাজের মধ্যে ব্যস্ত থাকার পর যখন সে বাড়ি ফিরে, তখন সে দেখে তার স্ত্রী পুকুরের ধারে বসে আছে, পুরো ভেজা, চুপচাপ এবং হারিয়ে যাওয়ার মতো। এরপর অ্যান্ড্রু যখন পুকুরের দিকে তাকায় তখন তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। সে দেখে তার স্ত্রী উন্মাদ হয়ে তাদেরই 3 সন্তানকে জলে ডুবিয়ে মেরে ফেলেছে। অ্যান্ড্রু এতে দিশেহারা হয়, দৌড়ে গিয়ে শিশুদের দেহ জল থেকে বের করে আনে। এরপর তার স্ত্রী অ্যান্ড্রুর কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলে, দয়া করে এই নরকের জীবন থেকে আমাকে মুক্তি দাও। সে বুঝতে পারে তার স্ত্রীকে সে হারিয়ে ফেলেছে, সে আর কখনোই আগের মতো হবে না। তাই বুকে পাথর রেখে তার স্ত্রীকেই সে গুলি করে মেরে ফেলে। সবকিছু মনে পড়তেই অ্যান্ড্রু নিজেকে আর সামলে রাখতে পারে না, সে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে একটা বিছানায় দেখতে পায়। ডক্টর কোলি তাকে আবার জিজ্ঞেস করেন, এখন বলো তো তুমি এখানে কেন এসেছো? কথাটা ভাবতেই তার চোখে জল আসে এবং কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমি আমার স্ত্রীকে মেরে ফেলেছিলাম, এমনকি আমার মানসিক অবস্থা খারাপ হবার কারণে এখানে আমাকে ভর্তি করা হয়েছে। এতটুকু বলে অ্যান্ড্রু চুপ হয়ে যায়। কিছুক্ষণ নীরবতার পর ডক্টর কোলি আবার বলতে শুরু করলেন, যখন তোমাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন তুমি তোমার মাথায় আরেকটা গল্প তৈরি করেছিলে। সেই গল্প অনুযায়ী অ্যাশলিপ থেকে রেচেল নামের একজন রোগী নিখোঁজ হয়ে গিয়েছিল আর তোমাকে এখানে তদন্ত করার জন্য পাঠানো হয়েছিল। তোমার মস্তিষ্ক এইভাবে মিথ্যে গল্প বানিয়ে তোমাকে সত্য থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছিল। আর যতক্ষণ না তুমি সত্যটা মেনে নাও ততক্ষণ আমরা তোমার চিকিৎসা করতে পারছিলাম না। তাই আমরা একটা আলাদা পথ বেছে নিয়েছিলাম। আমরা ঠিক করেছিলাম যে তোমার গল্পগুলো কতটা ভিত্তিহীন সেটা তোমাকেই প্রমাণ করে দেখাবো। এর জন্য তোমারই বানানো গল্প অনুযায়ী আমরা পুরো একটা নাটক সাজিয়েছিলাম, যাতে তুমি নিজের চোখে দেখতে পারো যে তুমি যা ভাবছো তা আসলে বাস্তব নয়।
পরের সকালে অ্যান্ড্রু হাসপাতালের সিঁড়িতে বসে থাকে এবং দূর থেকে ডক্টর কোলি এবং ডক্টর নেয়ারিং তাকে দেখে ভয়ে থাকেন। ওনাদের ভয় যে অ্যান্ড্রু আবার ড্যানিয়েল হয়ে যায়নি তো। ঠিক তখনই ডক্টর রিহান এসে তার পাশে বসেন এবং জিজ্ঞেস করেন, বস এখন আমাদের কি করা উচিত? অ্যান্ড্রু উত্তর দেয়, যে করেই হোক এই দ্বীপ থেকে আমাদের বেরোতেই হবে। চাক। অ্যান্ড্রুর মুখে আবার চাক নামটা শুনে ডক্টর রিহান হতাশ হয়ে যান। তিনি বুঝতে পারেন যে অ্যান্ড্রুর মন আবার রিসেট হয়ে গিয়েছে এবং সে আবার ড্যানিয়েল হয়ে নিজের কল্পনার জগতে ফিরে গিয়েছে। তাই তিনি ডক্টর কোলির দিকে তাকিয়ে ইশারা করেন, অ্যান্ড্রু আবার ড্যানিয়েল হয়ে গিয়েছে। এরপর ডক্টর কোলির কাছে আর কোনো উপায় থাকে না, বাধ্য হয় তিনি ব্রেন সার্জারি করার সিদ্ধান্ত নেন। কিন্তু অ্যান্ড্রু এবার ইচ্ছা করেই ড্যানিয়েল হবার অভিনয় করেছিল। সে সুস্থ হয়েছিল কিন্তু অসুস্থ থাকার বাহানা করেছিল, যাতে তার উপর সার্জারি করা হয় এবং তার স্মৃতিগুলো থেকে চিরদিনের জন্য মুক্তি পায়। এরপর অ্যান্ড্রু লেডিসকে লেবোটমি সার্জারির জন্য নিয়ে যাওয়া হতে থাকে, যেখানে সার্জারি করার পর সে চিরতরে তার খারাপ স্মৃতিগুলো থেকে মুক্তি পাবে। তো বন্ধুরা, এই রইল আজকের গল্প। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।